চতুর্থবারের জন্য এবারে আরো শক্তিশালী করে আমরা মুখ্যমন্ত্রী করব, কারণ এবার লড়াইটা বিজেপির সঙ্গে আরো বড় লড়াই। অভয় আর মা প্রার্থী হয়েছে। আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমাকে 50,000 হারাবে বলছে, অ্যাকচুয়ালি সে জানে না মানে টোটাল ভোটের পরিসংখ্যান কত। এবার একটু ভালো করেই খেলা হবে, রোগরে দেবো আর খেলা দেবো। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিধায়ক রাজ চক্রবর্তী, একই সঙ্গে এবারেরও প্রার্থী। একই জায়গা থেকে রাজদা, মানুষের ভালোবাসায় জনজোয়ারে ভাসছ, দেখে নিয়েছি। কিন্তু তুমি কি বলবে বলো, একই জায়গা থেকে সুবিধা কোথায় হয়? প্রথমত সুবিধা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যারাকপুর একটা ঐতিহাসিক শহর, এখানকার মানুষজন ভীষণই ভালো, এবং লাস্ট 5 বছরে মানুষজনের সঙ্গে যে আমার সম্পর্ক গড়ে উঠেছে, কাজের নিরিখে হতে পারে, ব্যক্তিগত ইয়েতে হতে পারে, যেভাবে সম্পর্ক তৈরি হয়েছে, অবভিয়াসলি একটা তো অ্যাডভান্টেজ থাকে। আমাদের এখানকার ব্যারাকপুর এবং টিটাগড়ের যে টাউন, টিটাগড় এবং ব্যারাকপুর, তার কর্মীরা ভীষণ অ্যাক্টিভ। 365 দিন মানুষের জন্য কাজ করছেন দুটো মিউনিসিপ্যালিটি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 100টার কাছাকাছি প্রায় প্রকল্প মানুষের জন্য দিয়েছেন, সেই প্রকল্পগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো, রাস্তাঘাট, ড্রেন, যা যা রিকোয়ারমেন্ট ছিল মোটামুটি, আমি বলবো না 100%, ধরো 85% বা 75% মতো কাজ হয়েছে। আরো কাজ আছে, আরো কাজ করতে হবে, অনেক বড় বড় কাজ এখনো বাকি রয়েছে। যখন যেটা বলেছে বা যখন যেটা আমার মনে হয়েছে করা উচিত, সেগুলোর উপর প্রায়োরিটি রেখেছি। 4 থেকে 5 দিন আমি কলকাতা থাকলেও 4 থেকে 5 দিন আমি এখানে এসেছি। কোনো বিশেষ কাজে হয়তো বাইরে রয়েছে, আমার ফোন সবসময় অ্যাভেলেবল থাকে। যদি কেউ কোনো রকম সমস্যার কথা বলেছে, বা তাহলে আমি আমার টিম পাঠিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছি। সো একজন জনপ্রতিনিধি হিসেবে যখন মানুষের কাজ করছি, তখন এটা ভাবিনি যে সামনের মানুষরা তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস। সবসময় ভেবেছি যে এই শহরের দায়িত্ব আমার, এই বিধানসভার দায়িত্ব আমার, আমরা সবাই মিলে এই কাজটা করব। আমাদের মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন, 365 দিন মানুষের জন্য কাজ করো, তাহলে ভোটের দিনকে তোমাকে ভাবতে হবে না। সো আমি ফরচুনেট, অবভিয়াসলি আমি লাকি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সুপ্রিমো, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয়বারের জন্য আবার তারা মনোনীত করেছেন, এবং মনে করেছেন যে আমি এর উপযুক্ত। এবং এখানকার মানুষজন, আমি ক্যাম্পেনিং শুরু করেছি, এখানকার মানুষজন সেটাতে ভালো রেসপন্স করেছে, বলছে যে তুমি দ্বিতীয়বারের জন্য এসছো, মানে থ্যাংক ইউ মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা তোমার সাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য এবারে আরো শক্তিশালী করে আমরা মুখ্যমন্ত্রী করব, কারণ এবার লড়াইটা বিজেপির সঙ্গে আরো বড় লড়াই। কারণ গ্যাস নিয়ে আমরা সত্যি সত্যি যে অবস্থা হয়েছে মানুষের, মানে মানে মানুষ বাড়িতে অতিথি এসছে, নিজেদের খাবার অবস্থা, মানে খাবার গ্যাস নেই, মানে রান্না করবে কি করে, ইন্ডাকশন নিয়ে এসছে, ইন্ডাকশন পাওয়া যাচ্ছে না, যেভাবে মানে ক্রাইসিসের মধ্যে ঢুকে যাচ্ছে পুরো দেশ। এবং পেট্রোলের দাম, ডিজেলের দাম, আমাদের এখানে জুট মিল এরিয়া রয়েছে, সেখানকার মিলগুলো চালাতে পারছে না, বিকজ জুট মিল যে সাপ্লাই, সেটা আগে কি হতো না, বাংলাদেশ থেকে জুটগুলো আসতো কলকাতায়, এখন সোজা পুরোপুরি চলে যায় বম্বেতে। সেখান থেকে বম্বে থেকে আনতে আগে যা পয়সা লাগতো এক ধরো টন প্রতি, এখন তার থেকে অনেক বেশি লাগে। এবং জুটের যে ডিমান্ড, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিমান্ড, মানে বস্তার যে ডিমান্ড দিত, সেই ডিমান্ডগুলো এখন আর বেঙ্গলের আসছে না আর কি। মেনলি ওরা চাইছে যে বেঙ্গলের যে জুট মিলগুলো, ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ হয়ে যায়, তাতে এখানকার যারা ওয়ার্কার রয়েছে তারা তাতে ক্ষুব্ধ হবে এবং সরকারের উপর একটা চাপ তৈরি করবে। সব মিলিয়ে তো ওদের যে মানসিকতা, মানে বিজেপির যে মানসিকতা, যে মহিলাদেরকে অসম্মান করা, হ্যাঁ, ইমোশন বলে কিছু নেই, মানে তো এরকম একটা দল, যে দল আগামী দিন দেশ চালাতে চাইছে, আরো অনেক শক্তিশালী ভাবে দেশ চালাতে চাইছে বিজেপি, আমার মনে হয় এরা ডিসাইড করে দিচ্ছে যে তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কিভাবে কথা বলবে, তুমি কোথায় যাবে, কার সঙ্গে মিশবে, এই সব কিছু ওরা ঠিক করে দিতে চাইছে। সো মানুষ, এখানকার মানুষ, আমরা ভারতবাসী, আমরা ইউনিটিতে বিশ্বাস করি। সো আমরা এরকম একটা কালচারের দিকে যেভাবে ঠেলে দিচ্ছে ধর্মের নামে, মানে ভাষার নামে, হ্যাঁ, সব জাতির নামে আমাদেরকে ভাগ করার চেষ্টা করছে। সো মানুষ সেন্সিবল, সো মানুষ তার উত্তর দেবে। অবভিয়াসলি আমরা এইভাবেই যখন যাচ্ছি, এই কথাগুলোই ঘুরে ফিরে আসছে আর কি। মানে অনেক কথা, মানে বলতে গেলে বিজেপির এগেনস্টে কথা বলতে গেলে মানে অনেক ঘন্টা লাগবে আর কি। আমি খুব ছোট করে বললাম মানুষ কিভাবে বিজেপির উপর মানে ক্ষুব্ধ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়
365 দিন মানুষের জন্য কাজ করেছে, কি করেনি বলো? আমার পাড়ার আমার সমাধান বলেছে, তোমার পাড়ায় কি সমস্যা আছে তুমি বলো, আমি সেটা সমাধান করে দিচ্ছি। এবং তারপরে আমরা একটা নাগরিক সভা করেছি, সেই নাগরিক সভায় হয়তো অনেক কাজ হয়ে ওঠেনি, অনেক ছোট ছোট কাজ হয়তো পড়ে রয়েছে, পেন্ডিং আছে, কারোর ব্যক্তিগত কোনো একটা ছোট্ট ড্রেন, মানে একটা একটা ক্রসিং বাকি রয়েছে, হয়তো সেটা হয়ে উঠছে না, মানে কলের জলের কলটা হয়তো ঢুকতে পারছে না কোনো কারণ রিজনের জন্য। সো আমরা এটা শুনেছি, আমরা সেগুলোর উপর কাজ করছি, সেগুলো সলভ করার চেষ্টা করছি। আমরা এভাবেই মানুষের জন্য কাজ করি আর কি। আমাকে নিয়ে না, ধরো আমি কারোর বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ তার জন্য কাউন্সিলর আছে, একটা সিস্টেম পরিকাঠামো আছে। হ্যাঁ, সেটা দরকার নেই। কারোর অনুষ্ঠানে আমাকে ডেকেছে, আমি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাই না, কিন্তু উৎসবে ডেকেছে, কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, কোথাও একটা হয়তো কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমাকে ডেকেছে, আমি গেছি। কিন্তু আমার কাজ হচ্ছে যে কি করে মানুষকে পরিষেবা দেওয়া যাবে, সেটা ইম্পর্টেন্ট আর কি। আর কোন কোন দিকে সংস্কার সাধন দরকার বলে তুমি মনে করছো? সব থেকে বেশি দরকার সেটা ব্যারাকপুরের জন্য, ব্যারাকপুর টাউনের জন্য, সেটা হচ্ছে ওয়াটার লগিং, মানে জল নিকাশি। কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো 11 আছে, 12, 15, 5 নম্বর ওয়ার্ড আছে, এদিকে 7 নম্বর, 8 নম্বরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় বর্ষার সময়। সো বেসিক্যালি এই কয়েকটা ওয়ার্ড আছে এবং আরো কয়েকটা ওয়ার্ড আছে। সো এই ওয়ার্ডগুলোতে ওয়াটার লগিংটাকে কি করে ইমিডিয়েটলি ঠিক করা যায়, বর্ষার সময় এখানকার মানুষের খুব সমস্যা হয়। 7 নম্বর ওয়ার্ডেও আছে এই সমস্যা। হ্যাঁ, সো বেসিক্যালি 6 নম্বরেও কিছুটা পার্টে আছে আর কি। সো কি করে এই সমস্যাটা সমাধান করা যায় ইমিডিয়েটলি, সেটা ঠিক করতে হবে। কারণ হচ্ছে একটা বড় কাজ করতে গিয়ে এই কাজটা আরো বেশি সমস্যায় পড়ে গেছে। সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে যে এক্সটেনশন, যেই এক্সটেনশন হওয়ার সময় কি হয় যে ওর দুপাশে যে খাল মতো ছিল যেখান থেকে জল যেত, সেখানে আমরা ড্রেন বানিয়েছি। যে ড্রেন করলে ভেবেছি ঠিক হয়ে যাবে। এবার ড্রেনটা কি হয়েছে, অনেক উঁচু হয়ে গেছে, শহরটা নিচু হয়ে গেছে। হ্যাঁ, এবার জলকে ওই উপরে কি করে, জল তো সবসময় এদিকে। এবার কোনো একটা মাস্টার প্ল্যান হয়েছে আগেরবার থেকে, অনেকদিন ধরে এটার উপর কাজ চলছে। চেষ্টা করছি যে একটা মাস্টার প্ল্যান করে কি করে এই শহরগুলোকে মানে ওয়াটার লগিং থেকে বাঁচানো যায়। সো এইবার এইটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং কাজ। আর একটা খুব চ্যালেঞ্জ ছিল, খুবই ছোট হলেও কাজটা অনেক বড়, মানে ছোট কথাটা হয়তো খুব ছোট, যে বারাসাত রোড হয়তো 1.5-2 কিলোমিটার, 1.5-2 কিলোমিটারের রাস্তা, যেটা ওয়ারলেস মোড় থেকে এই ব্রিজটা অব্দি, সেই রাস্তাটা এক্সটেনশন করার জন্য অলরেডি টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু কাজটা শুরু হবে হয়তো, এটা দেরি হয়ে গেছে, বাট কাজটা আরো আগে শুরু হলে ভালো হতো। সো একটু সময় লাগবে, কারণ এই এক্সটেনশনটা হলে এখানকার মানুষজনের খুব সুবিধা হবে, কেন অফিস আওয়ার্সে বা স্কুল টাইমে অনেক জ্যাম হয়ে যায় আর কি, অ্যাক্সিডেন্টের চান্সেস ভেরি হাই থাকে। সো এইগুলো রয়েছে আসলে, এই দুপাশে প্রচুর ইলেকট্রিক পোস্ট টোস্ট রয়েছে, ওগুলো সরাতে হবে, জলে মাটির তলে নিয়ে যেতে হবে। এইগুলো বা তারপরে জলের পাইপ পুরোটাই মাটির তলা দিয়ে যায়, মাঝে মধ্যে সেটা লিক করে, রাস্তা খারাপ হয়ে যায়। এগুলো রয়েছে, তার মধ্যেও তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিএন বোস হসপিটাল, যেটার তুমি যদি এখন যাও দেখবে এটা পুরো আমি 2 কোটি টাকা খরচা করে অলরেডি এটা রেনোভেশন করেছি। বেডগুলো সব নতুন করা হবে এবং ওখানে যে ইকুইপমেন্ট সেগুলো নতুন আনা হয়েছে। একটা সিটি স্ক্যানের জন্য প্রায় 32 কোটি টাকা খরচা করে, 30 থেকে 32 কোটি, এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে নেই, খরচা করে করা হয়েছে, ফ্রি অফ কস্ট সিটি স্ক্যান, হ্যাঁ, ব্লাড কম্পোনেন্ট এভরিথিং রয়েছে আর কি, লিফট টিপ এভরিথিং যা একটা হসপিটালের পরিকাঠামোতে দরকার প্রায় সবটা করেছে। আমি বলবো না পুরোটা করেছি, এটা কেউ বলতে পারে না, প্রায় সবটা হয়েছে। এই ইচ্ছে আছে আগামী দিন এই হসপিটালটির উপরে অনেক মানুষের নির্ভর করে আর কি। তো এই জায়গা নেই, তবু কি করে এটার এক্সটেনশন করা যায় সেটার উপরে কাজ করা আর কি, এক্সটেনশন করতেই হবে। মানুষ মানুষ বাড়ছে, মানে মানুষের জনসংখ্যা বাড়ছে। সো তো ন্যাচারালি দরকার হবে এটা। আর একটা খুব ইম্পর্টেন্ট টিটাগড়ের জন্য ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জুট মিল গুলো যা অবস্থা, মানে বছরে 4-5 মাস প্রায় জুটই আসছে না, পাট আসছে না, তো এখানকার লেবারদের হবেটা কি? এবার যদি জুট না আসে, ন্যাচারালি মিল মালিকগুলো আর চালাতে পারবে না, তখন এই এই সমস্যাটার একটা সমাধান রাস্তা বের করতে হবে, এর একটা কোনো কোনো একটা ওয়ে আউট বের করতে হবে। এটা বহুদিনের সমস্যা, মানে যারা জুট ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা ওয়ার্কার, যারা লেবার রয়েছে বা মালিকেরা রয়েছে, বা এটা অনেক দিনের আন্দোলন, এই এই বছরে একটা সময় বন্ধ হয়ে যায় আর কি, যে সময় পাট পাওয়া যায় না আর কি। এইসব নিয়ে একটু তো আছে, মানুষ, গরিব মানুষজন থাকে টিটাগড়ে, এক একটা পরিবারে বাচ্চা কাচ্চা নিয়ে যখন একটা মিল বন্ধ হয়ে যায়, সেখানকার পরিবারের খুবই সমস্যায় পড়ে। সো এইগুলো মোকাবেলা করতে হবে, যে মালিকদেরকে বলতে হবে যে প্যারালাল কিছু একটা করতে, যেখান থেকে এই মানুষগুলো যদি জুট নাও আসে, যাতে এই মানুষগুলো বসে না যায়, এদের জন্য কোনো একটা কর্মসংস্থান যদি করা যায় আর কি।
এই আছে। আর 2026 যেহেতু এখন মানুষ টেকনোলজির যুগ, সবার হাতে মোবাইল, মোবাইলে মানুষ পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কাজ করে ফেলছে। ওয়াইফাই ফ্রি শহর করার ইচ্ছে আছে আগামী দিন। সো এটা যদি করতে পারি, কারণ 2026 থেকে 31 মানুষ টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে যাবে মানুষ। এখন বাড়িতে বসে খাওয়ার অর্ডার থেকে আরম্ভ করে সবজির অর্ডার, মানে মাছ মাংস যা লাগবে সব অর্ডার, জামা কাপড় এভরিথিং। হ্যাঁ, মানে তুমি কোথায় যাবে সবটা মোবাইল, মানে মানে হাতের মোবাইলের ওরিয়েন্টেড। তার জন্য নেট দরকার, এনাফ নেটের দরকার। সো সেটা যদি করা যায়, প্রচুর মানুষের বাড়িতে হয়তো ওয়াইফাই থাকে, কিন্তু প্রচুর বাড়িতে আছে ওয়াইফাই নেই, তারা হয়তো প্রপারলি ডেটা ভরতে পারে না। সো যদি ওইটাও আমার করার ইচ্ছা আছে, এটা আমার ড্রিম প্রজেক্ট একটা। সো আমি কথা বলছি এটার জন্য, যদি এই দুটো শহরকে করা যায় ওয়াইফাই ফ্রি, তার জন্য আমি কাজ করবো আর কি। রবীন্দ্র ভবন আছে, যেটা টিটাগড় রবীন্দ্র ভবন, বহু, হ্যাঁ সেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যেটাতে আমরা এমএলএ এবং এমপি ফান্ড দিয়ে কাজ শুরু করেছি, এটা মডার্নাইজেশন করা হচ্ছে। ওখানে টিটাগড়ের মাতৃসদন আছে, সেটাকে লিফট লাগানো হয়েছে, ওটাকে আরো রেনোভেট করবো। আমি প্রত্যেকটা স্কুলে, প্রায় প্রত্যেকটা স্কুলে, হতে পারে এক দুটো মিস গেছে, যে স্কুলে প্রায় 10 লাখ টাকা 15 লাখ টাকা করে দিয়েছি যাতে রং করে। স্কুলগুলো রং করা খুব দরকার, বাচ্চারা স্কুলে আসলে যেন একটা পজিটিভ এনার্জি পায় আর কি। বেঞ্চগুলোকে ঠিক করা, স্মার্ট বোর্ড দেওয়া, কম্পিউটার কোথাও দরকার আছে, কারো লাইব্রেরি দরকার আছে। এমন স্কুল আছে যেখানে আমাকে বাচ্চারা বলেছে যে আমরা একটু সায়েন্স সিটি ঘুরতে যাবো, সেখানে নিয়ে গেছি। সো আমার আমার সঙ্গে অ্যাকচুয়ালি বাচ্চাদের সম্পর্ক খুব ভালো আর কি। বাচ্চাদের, বয়স্কদের, সবার সঙ্গে সম্পর্ক ভালো। বাট আই লাভ মানে কিডস অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেহেতু আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, এবং আমার সবসময় মনে হয় যে যখন রাস্তা দিয়ে যাই, আহ, আমার ইভানের বয়সী বাচ্চা এবং ইয়ালিনীর বয়সী বাচ্চারাই রয়েছে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। সো আমার কোথাও কানেক্ট করতে পারি, আর আমি একটু ইমোশনাল আর কি। সো এইসব আমাকে খুব ইমোশনালি ইয়ে করে। যদি আমি কাজ করতে পারি, যে কোনো বললাম, তা যদি করতে পারি পুরোটা, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি যদি ভালো কারণ লাগে, সেটা আমার নিজেরই লাগবে, যে আমি মানুষের জন্য এটা করতে পেরেছি। বাট চেষ্টা থাকলে অবশ্যই হবে। এবং তুমি যদি 100% ভাবো, তাহলে গিয়ে তুমি অ্যাটলিস্ট 70% কাজ করলেও সেটা অনেক ব্যাপার, বড় ব্যাপার আর কি। আমি চেষ্টা করবো, আমি 100% চেষ্টা করবো মানুষের যে কোনো প্রয়োজনে, আমার এখতিয়ারের মধ্যে থেকে। আমার এখতিয়ারের বাইরে গিয়ে তো আমি পারবো না। আমাকে যদি এখন কেউ বলে যে আমাকে একটা চাকরি দিন, আমি হয়তো দিতে পারবো না। যদি আমাকে বলে এক্ষুনি যে আমাকে অনেক টাকা দিন, যে আমার বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, আমি হয়তো একবার কারোর থেকে বলে আমি এনে দিতে পারবো। রোজ রোজ আমি দিতে পারবো না। পরিষেবা আমি দিতে পারবো, পরিষেবাটা আমার দেওয়া, যেটা যতটা সম্ভব আছে। তো রাজদা, কিছুদিন আগে আমরা দেখছিলাম যে বিরোধী পক্ষ তোমাকে 50,000 ভোটের চ্যালেঞ্জ দিয়েছে। একই সঙ্গে আরো এক বিরোধী পক্ষ তোমাকে বলছে, মানে তোমাদেরকে এবং তোমার মানে সরাসরি যে বিরোধী, তাদেরকে বলছে এটা তু তু ম্যায় ম্যায় কেস একটা চলছে, আসলে কিছু হচ্ছে না। তো এদের উভয়কেই রাজ চক্রবর্তী কি বলবেন? দেখো, আমার যে বিরোধী, সে বড় স্বপ্ন নিয়ে আসাটাই বেটার, কারণ সে লড়তে এসছে কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে, মাথায় রাখতে হবে, আর তৃণমূলের সঙ্গে। সো বড় স্বপ্ন না নিয়ে আসলে ছোট ছোট জায়গাতে পৌঁছতে পারবে না। আজকে 50,000-এর যে, আমাকে 50,000-এ হারাবে বলছে, অ্যাকচুয়ালি সে জানে না মানে টোটাল ভোটের পরিসংখ্যান কত, তারা কত পায়, আমরা কত পাই, কত ভোটে জিতি, 50,000 ভোট জিততে গেলে কোন অঙ্কে পৌঁছাতে হবে, সেটা হয়তো ওর মানে সেই জায়গায় পৌঁছাতে পারছে না। খুব আবেগবশত হয়ে প্রথমবার এমএলএ টিকিট পেয়েছে, খুবই এক্সাইটেড সে, হতে পারে। এবং স্বপ্ন দেখা ভালো, বাট দিনের বেলা না, রাত্রে দেখলে বেটার। আদার দিনের বেলা যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা ফুলফিল হয় না আর কি। সো রাত্রেবেলা স্বপ্ন দেখলে সকালবেলা উঠে ভাবা যায় যে আমি এরপরে কি করবো আর কি, মাথাটা ঠান্ডা থাকে আর কি। সো অবভিয়াসলি 50,000 সে লিড নেবে বলছে, ভালো কথা, সেটাই আমি ওর জন্য উইশ করবো, যাতে ও 50,000 না হোক, অ্যাটলিস্ট 5,000 ভোটও পায় আর কি। টোটাল ভোটটা যাতে 5,000-ও পায়। হ্যাঁ, হ্যাঁ, কারণ ও একবার কাউন্সিলর ভোটে দাঁড়িয়েছিল, গোহারা হেরেছিল আর কি। এবং আমি ওর সম্পর্কে যেটুকুনি জানি আর কি, আমি বিজেপির প্রার্থীর কথা বলছি, তাকে এখানকার মানুষজন একজন মেনলি, মানে একজন, মানে নাটকের বা এই যাত্রার মেনলি একটা মানে এক ধরনের অ্যাক্ট করে, তাদের সঙ্গেই তুলনা করে থাকে আর কি ওনাকে। হ্যাঁ, সো বেসিক্যালি উনি এতটাই নাটক ওরিয়েন্টেড আর কি, এত নাটক করতে উনি ভালোবাসেন, যেখানে সেখানে বসে পড়েন, হ্যাঁ যেখানে সেখানে খালি গায়ে উঠে পড়েন, লাফাতে থাকেন, নাচতে থাকেন, চিল্লাতে থাকেন, এবং ভীষণ নাকি হাইপার। ওরই দলের লোকেরা ওর সব আশেপাশে থাকে না। এবং আমার মনে হয় যে এখন অনেকটা দিন রয়েছে, ভোট লড়তে হবে। এত 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 তাড়াতাড়ি 50,000 ডিসাইড করে ফেলছে, আমার মনে হয় ওর জন্য প্রবলেম হতে পারে। বাট আমি বলবো যে স্বপ্ন দেখা ভালো, অবভিয়াসলি একটা টার্গেট নিয়ে চলা উচিত, যাতে 5-এর কোনো একটা ঘরে তো পৌঁছাতে পারে ও অ্যাটলিস্ট, সেটা হোক। এবং সেটা 26 তারিখে নয়, 29 তারিখে আমাদের ভোট।
4 তারিখে ও বুঝতে পারবে ব্যালট পেপারে আর কি। ওদের আসলে মাথায় কি চলছে, এসআইআর এত ভোট কেটে দিয়েছি আমরা, আমরা এসডিও চেঞ্জ করে দিয়েছি, আমরা ডিএম চেঞ্জ করে দিয়েছি, আমরা কমিশনার চেঞ্জ করে দিয়েছি, আমরা ভোটটা লুট কিছু একটা করে নেবো, এরকম একটা ভাবনা চিন্তাও করেছে। একটা জায়গায় ও বলেছে যে ও আরবানা থেকে রাজ আস্তে আস্তে আমরা ভোট জিতে গেছি, তার মানে ও লুট করার কথাই বলেছে আর কি। সো জানে না যে একটা ভোট কাউন্টিং এ কত সময় লাগে, একটা ভোট দান করতে কত সময় লাগে, এবং আরবানা থেকে এখন আমার ব্যারাকপুরে আসতে কত সময় লাগে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে রাস্তাঘাটের যাও মানে এত সুন্দর করে দিয়েছে। সো আমার আরবানা থেকে এখানে আসতে 45 মিনিটস লাগে। সো যদি 45 মিনিটসে ও লুট করতে চায়, সো তখন বোঝা যাবে, ওকে দেখে নেবো লুটেরাদের আমরা যা করি, যতই করো হামলা, এবার জিতবে বাংলা বাবা। আহ, ও তখন দেখবে কি কান্না ও কাঁদবে আর কি। কেমন বাংলা দেখতে চায় রাজ চক্রবর্তী আগামী দিনে? বাংলা দেখতে চাই, বাংলার যে বাংলায় মানুষরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মানুষ নিজের কথা বলতে পারবে, সেখানে গণতন্ত্র থাকবে, মহিলারা সুরক্ষিত থাকবে, এবং মানুষ, আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ, আমরা কালচারাল, আমাদের একটা রয়েছে আর কি, আমাদের সত্তা থাকে আর কি, আমরা আমাদের প্রত্যেকের মধ্যে একটা কোথাও শিল্পী সত্তা থাকে, প্রত্যেকটার বাড়িতে একটা হারমোনিয়াম, একটা তবলা বা নাচ আমরা করেই বড় হয়েছি। আর এরা আবার বিজেপি আবার ও কেউ নাচলে বলে নাচছে নিয়া, হ্যাঁ কেউ গাইলে বলে, এরা শিল্পীদের একদম পছন্দ করে না, খুব ভীষণ অপমান করে থাকেন ওরা বেসিক্যালি। সো আমাদের যাতে মানুষ ফ্রিলি তাদের নিজেদের কাজ করতে পারে, নিজেদের সত্তাটাকে এক্সপ্লোর করতে পারে আর কি, যে কোনো মানুষ যে কোনো প্রফেশনে সে নিজেকে এক্সপ্লোর করতে পারে। দুই, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। সো আমরা মাছ খাবো, আমরা মাংসও খাবো, রবিবার দিনকে আমরা মাংস না খেয়ে একটু ভাত ঘুম না দিলে আমাদের হজম হয় না ভাত। সো আমরা সেটাও করব। আমরা পলিটিক্স নিয়ে আলোচনা করব, চর্চা করব, মাঠে নেমে পলিটিক্স করব। আমরা ফুটবল খেলবো, আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব, ক্রিকেট খেলবো, আমরা সব খেলবো, হাডুডু খেলবো, আমরা ক্যারাম খেলবো, আমরা ঘুড়ি ওড়াবো, আমরা সব করব, গান করব, নাচ করব, নাটক করবো, অভিনয় করবো, সিনেমা বানাবো, সব করব, কিন্তু আমাদের মতো করে আর কি। আমরা ভালো থাকবো, আমরা আমরা ভালো আছি, ভালো থাকবো, আমাদের ছেলেরা ভালো আছে, আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে আর কি। আমার তো মনে হয় যে ভালো প্লেয়ার অপোজিশনে না থাকলে না খেলে জমবে না আর কি, বাট ঠিক আছে, খেলবো যেটুকুনি, যেভাবে খেলতে চাই সেভাবে খেলবো, আমরা সব রকম ভাবেই খেলতে প্রস্তুত আর কি, সব রকম ভাবে খেলা আমরা প্রস্তুত আছি। ওরা যে ভাষায় খেলতে চায়, যেভাবে খেলতে চায়, যেভাবে ডজ দিয়ে খেলতে চায়, আমরা সেই ডজ খেলবো এবার। এবার 2026-এ ওদেরকে আর এইভাবে আর অত সহজে ছাড়বো না, অত অত আমরা কি হয় না খুব ইমোশনালি ওদের, হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও, এবার একটু ভালো করেই খেলা হবে, রোগড়ে দেবো আর কি খেলাতে এবার। তুমি তো হালি শহরের মানুষ, আর খেলাধুলো এখানে কিন্তু একটা আবহ জমজমাট। আমি সবসময় মাঠে লাইট লাগানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছি। আরো কিছু মাঠ রয়েছে সেখানে আমাদের, দেখবে তুমি যদি যাও আমাদের ব্যারাকপুরে একটা স্টেডিয়াম আছে খুব সুন্দর। সো ওই স্টেডিয়ামটায় তুমি খুব সুন্দর, ব্যারাকপুর মানুষ বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য খুব ভালো জায়গা আর কি, খুব সুন্দর স্টেডিয়াম ভীষণ ব্যারাকপুরে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। হ্যাঁ তুমি যে খুব ভালো স্টেডিয়াম, এখানে খেলাধুলো হয়, এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান লিগের খেলা হয় এখানে প্রচুর। এবং আমাদের এখানে যে মাঠগুলো আছে, আমি অনেকগুলো মাঠে সংস্কার করেছি, আরো কিছু মাঠ যদি ওরা দেয় আমাকে করতে, আগামী দিন করব বলেছে, কিছু মাঠ দেবে, কিছু মাঠ হয়তো টেকনিক্যাল প্রবলেম আছে, লিগাল ইস্যু আছে, সেই জন্য আমি করতে পারি না। লাইট থেকে লাগানো থেকে খেলাধুলো, পড়াশোনা নিয়ে যার যা দরকার আছে, সবার ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেটা অবভিয়াসলি। অভয়ার মা প্রার্থী হয়েছেন, এই নিয়ে তোমার কি বক্তব্য? তুমি এটা কিভাবে দেখো? আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। তো রাজদা, অসংখ্য ধন্যবাদ। সব শেষে একটা কথা, বিরোধী পক্ষকে তোমার বার্তা। প্রচন্ড গরম পড়ছে, সুস্থ থাকুন, অনেকদিন খেলতে হবে এখনো, মাঠে থেকেই খেলতে হবে। সো আমি অল মাই বেস্ট উইশেস। অবভিয়াসলি উনি রাজনৈতিকভাবে আমার বিরোধী হতে পারে, ব্যক্তিগতভাবে উনি আমার কেউই আমার কোনো শত্রু নয়, আর আমি শত্রুতায় বিলিভ করি না। রাজনৈতিকভাবে আমরা আমাদের জায়গায় লড়ে নেব, তুমি তোমার মতো লড়বে, আমি আমার মতো লড়বো অবভিয়াসলি, পুরোটা মাঠেই থাকবে আর কি। ভালো হোক, মঙ্গল হোক আর কি, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজেকে সুস্থ রাখতে কি করছো, এটা না জানলেই তো নয়। আমি অ্যাকচুয়ালি আমি এক্সারসাইজ করি, আমার একটা পায়ে একটা সমস্যা হয়েছে, আমি অ্যাকচুয়ালি খেলতে গিয়ে, আমি ব্যাডমিন্টন খেলতাম, একটা গোড়ালিতে সমস্যা হয়েছে, একটু হাঁটতে প্রবলেম হচ্ছে আর কি, ডাক্তার দেখিয়েছি আর কি। তো আদারওয়াইজ আমার কোনো সমস্যা নেই, আমি হাঁটতে খুব ভালোবাসি, আমি ভালো হচ্ছে আর কি, মানে ঠিক আছে আমার। আর খাওয়া দাওয়া আমার খুব নিয়ম করে খাই, মানে দুবারই খাই সারাদিনে, দুপুরবেলা একটা খাই আর রাত্রে ডিনার করি আর কি। আমি সকালেও কিছু খাই না, একটা কফি খাই, ব্ল্যাক কফি, জল খাই, প্রচুর জল, ডাব খাচ্ছি, আমাকে মাঝে মধ্যে ডাব দিচ্ছে আর কি। সো এই আর কি, ঠিক আছে সুস্থ, এইটুকুনি তো কোনো ব্যাপারই না আর কি। আর আমরা যে শুটিং করি যখন, তখন তখন তোমরা দেখেছো 42 ডিগ্রি
42 ডিগ্রি হ্যাঁ। 45 ডিগ্রি টেম্পারেচারে প্রায় 1000 জনের ইউনিট নিয়ে আমরা কাজ করি আর কি। তখন তো আমাদের যখন মাঠে নামি না, সে সিনেমা করতেই নামি আর কাজেই নামি, যে কোনো কাজের ক্ষেত্রে, তখন আর রোদ গরম এসব মাথায় থাকে না। থ্যাংক ইউ সো মাচ রাজদা, ভীষণ ভালো থেকো, অল দ্য বেস্ট। Thank you. থ্যাংক ইউ। ক্যামেরা ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।